পর্ব ৭। সুবহান সাহেব তার মাছের সমস্যা নিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছেন। মাছ সম্পর্কে জানার জন্য তিনি ময়মনসিংহের এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ফিশারি ডিপার্টমেন্টে টেলিফোন করেছিলেন। দেখা গেল তারা আমেরিকার মাছ সম্পর্কে প্রচুর জানেন, দেশি মাছ সম্পর্কে তেমন কিছু জানেন না, বইপত্রও নেই। সুবহান সাহেব বললেন, বিদেশি মাছ সম্পর্কে জেনে কি হবে? অধ্যাপক ভদ্রলোক রাগী গলায় বললেন, দেশি বিদেশি প্রশ্ন তুলছেন কেন? আমরা মাছ সম্পর্কে জানি, একটা স্পেসিস সম্পর্কে জানি। দেশি মাছ সম্পর্কে একেবারে কিছুই জানি না তাও তো না। বইপত্র লেখা হচ্ছে, গবেষণা হচ্ছে। কি গবেষণা হচ্ছে? কি গবেষণা হচ্ছে তা আপনাকে বলতে হবে নাকি? কেন হবে না? আমি একজন নাগরিক। আমাদের টাকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলি চলছে। কাজেই আমাদের জানার অধিকার আছে। অধ্যাপক ভদ্রলোক রাগে আগুন হয়ে বললেন, অধিকার ফলাবেন না। কেন অধিকার ফলাবো না? আপনি এত রেগে যাচ্ছেন কেন? এরকম রেগে গেলে ছাত্র পড়াবেন কিভাবে? আমার ছাত্র পড়ানো নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। কেন হবে না? অধ্যাপক ভদ্রলোক খট করে টেলিফোন নামিয়ে রাখলেন। সোবহান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগেও চেষ্টা করলেন, সেখানেও এই অবস্থা। অধ্যাপকরা অত্যন্ত সন্দেহজনক ভঙ্গিতে জানতে চান, আপনি কে? মাছ সম্পর্কে জানতে চান কেন? সোবহান সাহেব মৎস্য বিভাগের অফিসে গেলেন। সেখানকার অবস্থা ভয়াবহ। বড় দরের সব অফিসাররাই হয় মিটিংয়ে নয় সেমিনারে, কয়েকজন দেশের বাইরে। এর চেয়ে ছোট পদের অফিসাররা হয় ট্যুরে কিংবা ব্যস্ত। একজনকে পাওয়া গেল, তিনি তেমন ব্যস্ত না, চা খেতে খেতে চিত্রালি পড়ছেন। সুবহান সাহেব হুট করে ঢুকে পড়লেন। ভদ্রলোক বিরক্ত মুখে বললেন, কি চান? মাছ সম্পর্কে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কেন? কারণ আপনারা মৎস্য বিভাগের লোক। বলুন কি ব্যাপার? আপনি পত্রিকাটা আগে পড়ে শেষ করুন, তারপর কথা বলবো। ভদ্রলোক পত্রিকা নামিয়ে কঠিন চোখে তাকালেন। ফ্যাস ফ্যাসে গলায় বললেন, বলুন কি বলতে চান? সুবহান সাহেব বললেন, দেশে এই যে মাছের তীব্র অভাব, তাই নিয়ে কদিন ধরে চিন্তা ভাবনা করছিলাম। আপনাকে চিন্তা ভাবনা করতে বলেছে কে? সুবহান সাহেব হতভম্ব হয়ে গেলেন। থমথমে গলায় বললেন, দেশের একজন নাগরিক হিসেবে আমি কি দেশের সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না? অবশ্যই পারবেন। চিন্তা করে কি বললেন সেটা যদি অল্প কথায় বলতে পারেন বলুন। গল্প করলে তো আমাদের চলে না, অফিসের কাজকর্ম আছে। আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে, আমরা যদি ১ বছর মাছ না খাই, যদি মাছরা একটা বছর নির্বিঘ্নে বংশবিস্তার করতে পারে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো কথা। এটা আমাকে বলছেন কেন? আপনাকে বলছি কারণ আপনারা যদি জনগণকে বোঝাতে পারেন, মাছ না খাওয়ার একটা ক্যাম্পেইন যদি করেন, তাহলে আপনি একটা কথা বলবেন, আর অমনি আমরা ঢাকঢোল নিয়ে সেই কথা প্রচারে লেগে যাব। এটা মনে করলেন কেন? আমার কথায় যদি যুক্তি থাকে তাহলে আপনারা কেনই বা প্রচার করবেন না? আপনার কথায় কোনোই যুক্তি নেই। যুক্তি নেই? জি না। প্রথমত, দেশে মাছের কোনো অভাব নেই। সরকার মৎস্য সম্পদ উন্নয়নে যেসব প্রকল্প হাতে নিয়েছেন, সেই সব প্রকল্প খুব ভালো কাজ করছে। ফিশ প্রোটিনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ? অবশ্যই। বিদেশেও আমরা মাছ রপ্তানি করছি। চিংড়ি মাছ এক্সপোর্ট করে কি পরিমাণ ফরেন এক্সচেঞ্জ আমাদের আসে আপনি জানেন? জি না। আপনার জানার দরকারও নেই। আজেবাজে জিনিস নিয়ে মাথা গরম করবেন না এবং আমাদের সময় নষ্ট করবেন না। সুবহান সাহেবের মুখ লজ্জায় অপমানে কালো হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন। সামনে বসা ভদ্রলোক সিনেমা পত্রিকাটি মুখের উপর তুলে ধরতে ধরতে নিজের মনে মনে বলল, পাগল ছাগলা দেশ ভর্তি হয়ে গেছে। সুবহান সাহেব হতভম্ব হয়ে বললেন, আপনি আমাকে পাগল বললেন? আরে না ভাই, আপনাকে বলি নাই। দেশে আপনি ছাড়াও তো আরো পাগল আছে। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। সুবহান সাহেব ঘরে ফিরলেন প্রবল জ্বর নিয়ে। বাড়ির গেটের সামনে মিলি দাঁড়িয়েছিল। সে বাবাকে দেখে চমকে উঠে বলল, তোমার এই অবস্থা কেন বাবা? কি হয়েছে? সুবহান সাহেব জড়ানো গলায় বললেন, আমাকে পাগল বলেছে। মুখের উপর পাগল বলেছে। মিলি বিস্মিত হয়ে বলল, কে তোমাকে পাগল বলেছে? কে কে বলেছে সেটা তো ইম্পর্টেন্ট না। পাগল বলেছে এটাই ইম্পর্টেন্ট। মোটেই না বাবা। পাগল কোনো গালাগালি নয়। পাগল হচ্ছে আদরের ডাক। পৃথিবীর সমস্ত প্রতিভাবান লোকদের আদর করে পাগল ডাকা হয়। মেয়ের কথায় সোবহান সাহেব খুব যে একটা সান্ত্বনা পেলেন তা নয়। রাতে ভাত খেলেন না। সন্ধ্যার পরপরই ঘর অন্ধকার করে শুয়ে রইলেন। মানুষের কুৎসিত রূপ তাকে বড় পীড়া দেয়।
ফরিদ রাতের খাওয়া শেষে দুলাভাইকে দেখতে এলো। বিছানার পাশে বসতে বসতে বলল, কে নাকি আপনাকে পাগল বলেছে আর তাতেই আপনি চুপসে গেছেন। তোমাকে পাগল বললে কি তুমি খুশি হতে? আমাকে বললে আমি ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে চিন্তা করতাম। যদি দেখতাম আমাকে পাগল বলার পেছনে যুক্তি আছে, তাহলে সহজভাবে ট্রুথকে একসেপ্ট করতাম। এখন আপনি বলুন, কেন সে আপনাকে পাগল বলল? আপনি কি করেছিলেন বা কি বলেছিলেন? আমি শুধু বলেছিলাম ১ বছর যদি আমরা মাছ না খাই, তাহলে মাছটা নির্বিঘ্নে বংশ বিস্তার করবে। মাছের অভাব দূর হবে। এই বলে সে আপনাকে পাগল বলল? হ্যাঁ, ওই ভদ্রলোকের উপর আমার রেসপেক্ট হচ্ছে দুলাভাই। আপনাকে পাগল বলার তার রাইট আছে। একটা মাছের পেটে কতগুলি ডিম থাকে? মাঝারি সাইজের একটা ইলিশ মাছের ডিম থাকে ৯,৬৭,০০০। মাছের সব ডিম ফুটে যদি বাচ্চা হয়, মাছের কারণে তাহলে নদী-নালা বন্ধ হয়ে যাবে। প্রবল বন্যা হবে। মাছ চলে আসবে খেতে খামারে। ক্ষুধার্ত মাছ সব ফসল খেয়ে শেষ করে ফেলবে। পুরো দেশ চাপা পড়ে যাবে ১ ফুট মাছের নিচে। কি ভয়াবহ অবস্থা চিন্তা করে দেখুন দুলাভাই। সুবহান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন। মনে মনে বললেন, গাধার গাধা। ঘর অন্ধকার বলে ফরিদ সোবহান সাহেবের তীব্র বিরক্তি টের পেল না। সে মহা উৎসাহে বলে চলল, আপনি মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারছেন না, কিংবা বুঝতে পারলেও বিশ্বাস করছেন না। আমি প্রমাণ করে দিচ্ছি। ধরুন, আমাদের দেশে মাছের মোট সংখ্যা ১০০ কোটি। খুব কম করে ধরলাম, মোট সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ১০০ কোটি মানে 10 টু দি পাওয়ার 8। 10 বেস লগারিদমে এটা হলো ৮। এই মাছের অর্ধেক যদি স্ত্রী মাছ হয়, তাহলে 10 বেস লগে কি দাঁড়ায়? আচ্ছা, এক কাজ করা যাক। 10 বেস না ধরে ন্যাচারাল লগারিদমে নিয়ে আসি। এতে পরে হিসেবে সুবিধা হবে। সুবহান সাহেব থমথমে গলায় বললেন, বহিষ্কার। এই মুহূর্তে বহিষ্কার। ফরিদ বিস্মিত হয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি। বহিষ্কার, বহিষ্কার। আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি দুলাভাই যে আপনার আচার-আচরণ পরিষ্কার ইঙ্গিত করছে। আবার কথা বলে? বহিষ্কার। ফরিদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তার মনটা খারাপ হয়ে গেছে, বেশ খারাপ। অবশ্য তার মন খারাপ কখনোই দীর্ঘস্থায়ী হয় না। আজও হলো না। নিজের ঘরে ঢোকা মাত্র মন ভালো হয়ে গেল। রাত কাটানোর খুব ভালো ব্যবস্থা করা আছে। ভিডিও ক্লাব থেকে স্পার্টাকাস ছবিটা আবার আনা হয়েছে। এবারের প্রিন্ট বেশ ভালো। আজ রাতে ছবি দেখা হবে। ছবি দেখার ফাঁকে ফাঁকে ডিসকাশন হবে কাদেরের সঙ্গে। ছবির খুঁটিনাটি কাদের এত ভালো বোঝে যে ফরিদ প্রায় চমৎকৃত হয়। যেমন স্পার্টাকাস ছবির এক অংশ স্পার্টাকাসের সঙ্গে নিগ্রো গ্ল্যাডিয়েটরের যুদ্ধ হবে। যুদ্ধের আগের মুহূর্তে দুজন একটা ঘরে অপেক্ষা করছে। উত্তেজনায় স্পার্টাকাস কেমন যেন করছে। তার অস্থিরতা দেখে নিগ্রো হেসে ফেলল। অসাধারণ অংশ। ফরিদ বলল, দৃশ্যটা কেমন কাদের? কাদের বলল, বড়ই চমৎকার মামা, কিন্তু বিষয় আছে। কি বিষয়? হাসিটা কম হইছে, আর একটু বেশি হওনের দরকার। উহু, বেশি হলে নান্দনিক দিক ক্ষুণ্ণ হবে। কিন্তু মামা, হাসি যেমন হঠাৎ আইছে তেমন হঠাৎ গেলে ভালো হইতো। এই হাসি হঠাৎ যায় না, ঠোঁটের মধ্যে লাগে থাকে। ফরিদ সত্যি সত্যি চমৎকৃত হলো। এরকম প্রতিভা বাজার করে আর ঘরজার দিয়ে শেষ হয়ে যাচ্ছে, ভাবতেই খারাপ লাগে। মামা কি করছো? কিছু করছি না রে মিলি, আয়। মিলি ঘরে ঢুকলো। হাসি মুখে বলল, তোমাদের ছবি এখনো শুরু হয়নি? না। আজ কি ছবি? স্পার্টাকাস। স্পার্টাকাস না একবার দেখলে? একবার কেন হবে? এ পর্যন্ত ৫ বার হলো। ভালো জিনিস অনেকবার দেখা যায়। আচ্ছা মামা, এই যে তুমি কিছুই করো না, খাও-দাও, ঘুমাও, ছবি দেখো, তোমার খারাপ লাগে না? না তো, খারাপ লাগবে কেন? তুই যদি পৃথিবীর ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করিস, তাহলে জানতে পারবি পৃথিবীর জনগোষ্ঠীর একটা বড় অংশ এইভাবেই জীবন কাটিয়ে দেয়। জনগোষ্ঠীর ইকুইলিব্রিয়াম বজায় রাখার জন্যেই এটা দরকার। জনতার এই অকর্মক অংশের কাজ হচ্ছে কর্মক অংশগুলির টেনশন অ্যাবজর্ব করা, অর্থাৎ শক অ্যাবজর্বের মতো কাজ করা। সব ব্যাপারেই তোমার একটা থিওরি আছে, তাই না মামা? থিওরি বলা ঠিক হবে না, বলতে পারিস হাইপোথিসিস। থিওরি আর হাইপোথিসিস কিন্তু এক না। চুপ করো তো মামা। তুইও দেখি তোর বাবার মতো হয়ে যাচ্ছিস, সবকিছুতে চুপ করো চুপ করো। মিলি গম্ভীর গলায় বলল, আজ তোমার থিওরি শুনতে আসিনি মামা, আজ এসেছি তোমার সঙ্গে ঝগড়া করতে। আমি কি করলাম? তুমি খুব অন্যায় করেছো মামা। অন্যায় করেছি? হ্যাঁ করেছো। বাবার স্বভাব চরিত্র তুমি খুব ভালো করেই জানো।
তুমি জানো বেচারা কত অল্পতে আপসেট হয়। সব জেনে শুনে তুমি তাকে আপসেট করো। মাঝের সমস্যাটা নিয়ে বাবা এতদিন ধরে ভাবছে। হতে পারে তার ভাবনাটা ঠিক না, কিন্তু কেউ যেখানে ভাবছে না, বাবা তো সেখানে ভাবছে। তা ভাবছে। তাকে আমরা সাহায্য না করতে পারি, ডিসকারেজ করব কেন? এইসব উদ্ভট আইডিয়াকে তুই সাপোর্ট করতে বলছিস? হ্যাঁ বলছি। এতে বাবা শান্তি পাবে। সে বুঝবে যে সে একা না। তুই এমন চমৎকার করে কথা বলা কোত্থেকে শিখলি? সিনেমা দেখে দেখে শিখিনি, এইটুকু বলতে পারি। তোর কথা বলার ধরন দেখে অবাকই হচ্ছে। ছোটবেলায় তো হাবলার মতো ছিলি। কি যে তোমার কথা মামা, আমি আবার কবে হাবলার মতো ছিলাম? মিলি উঠে দাঁড়ালো। ফরিদ বলল, আচ্ছা যা, তোর কথা রাখলাম। স্ট্রং সাপোর্ট দেব। মিলি বলল, সবকিছুতেই তুমি বাড়াবাড়ি করো মামা। স্ট্রং সাপোর্টের দরকার নেই। তুই দেখ না কি করি। মিলি চিন্তায় পড়ে গেল। মামার কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই। কি করে বসবে কে জানে। মামাকে কিছু না বলাই বোধহয় ভালো ছিল। মিলি নিজের ঘরে চলে গেল। মনটা কেন জানি খারাপ লাগছে। মন খারাপ লাগার যদিও কোনো কারণ নেই। ইদানিং এই ব্যাপারটা ঘন ঘন ঘটছে। অকারণে মন খারাপ হচ্ছে। আফা ঘুমাইছেন? মিলি ঘাড় ঘুরিয়ে দেখলো রহিমার মা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রহিমার মা? একটা সমস্যা হয়েছে আফা। কি সমস্যা? চশমা দেওয়ানোর পর থেকে সব জিনিস দুইটা করে দেখি। বলো কি? হ আফা, এই যে আপনি চেয়ারে বইয়া আছেন, মনে হইতেছে দুইখানা আফা। একজন ডাইনে রাফা, একজন বাঁয়ে রাফা। মিলি অবাক হয়ে তাকিয়ে রইল। রহিমার মা বলল, টেবিলের উপরে একখান গ্লাস থাকে, তখন আমি দেখি দুইখান গ্লাস। এই দুই গ্লাসের মাঝামাঝি হাত দিলে আসল গ্লাস পাওয়া যায়। কি সর্বনাশের কথা! চশমা পরা বাদ দাও না কেন? অত দাম দিয়ে একখান জিনিস কিনছি, বাদ দিমু কেন? সমস্যা একটু হইতে আছে। তা আর কি করা কনাফা? সমস্যা ছাড়া এই দুনিয়ায় কোন জিনিস আছে? সব ভালো জিনিসের মধ্যেই আল্লাহ তাআলা মন্দ জিনিস ঢুকাইয়া দিছে। এটা হইলো আল্লাহ তাআলার কুদরত। যাই আফা। রহিমার মা চলে যাচ্ছে। পা ফেলছে খুব সাবধানে। কারণ সে শুধু যে প্রতিটা জিনিস দুটা করে দেখছে তাই না, ঘরের মেঝেও উঁচু নিচু দেখছে। তার কাছে মনে হচ্ছে চারদিকে অসংখ্য গর্ত। এইসব গর্ত বাঁচিয়ে তাকে সাবধানে পা ফেলতে হচ্ছে। চশমা পরা খুব সহজ ব্যাপার নয়। মিলির পড়ায় মন বসছে না। সে বাতি নিভিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। উপর থেকে টগর এবং নিশার খিলখিল হাসি শোনা যাচ্ছে। এত রাতেও বাচ্চা দুটি জেগে আছে। এদের কোনো ঠিক ঠিকানা নেই। কোনোদিন সন্ধ্যা না মিলতেই ঘুমিয়ে পড়ে, আবার কোনোদিন গভীর রাত পর্যন্ত জেগে থাকে। আনিস সাহেব বাচ্চা দুটিকে ঠিকমতো মানুষ করতে পারছেন না। সারাদিন কোথায় কোথায় নিয়ে ঘুরেন। আগের স্কুল অনেক দূরে, কাজেই তারা এখন স্কুলেও যাচ্ছে না। ভদ্রলোকের উচিত আশেপাশের কোনো স্কুলে ভর্তি করিয়ে দেওয়া। তিনি তাও করছেন না। বাচ্চাদের হাসির সঙ্গে সঙ্গে এবার তাদের বাবার হাসিও শোনা গেল। কি নিয়ে তাদের হাসাহাসি হচ্ছে জানতে ইচ্ছা করছে। নিশ্চয়ই কোনো তুচ্ছ ব্যাপার। এমন নির্মল হাসি সাধারণত তুচ্ছ কোনো বিষয় নিয়েই হয়। মিলির ধারণা সত্যি, অতি তুচ্ছ বিষয় নিয়ে হাসাহাসি হচ্ছে। আনিস তার ছোটবেলার গল্প করছে। তাই শুনে এক একজন হেসে গড়িয়ে পড়ছে। আনিসের ছেলেবেলা সিরিজের প্রতিটি গল্প এদের শোনা। তবু কোনো এক বিচিত্র কারণে গল্পগুলি এদের কাছে পুরনো হচ্ছে না। নিশা বলল, তুমি খুবই দুষ্ট ছিলে তাই না বাবা? না, দুষ্ট ছিলাম না। আমার বয়সী ছেলেদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে শান্ত। তবু কেন জানি সবাই আমাকে খুব দুষ্টু ভাবত। বাবা, আমরা কি দুষ্ট না শান্ত? তোমরা খুবই দুষ্ট, কিন্তু তোমাদের সবাই ভাবে শান্ত। অনেক রাত হয়েছে, এসো শুয়ে পড়ি। টগর বলল, আজ ঘুমোতে ইচ্ছা করছে না। কি করতে ইচ্ছা করছে? গল্প শুনতে ইচ্ছা করছে। তোমাদের বিয়ের গল্পটা করো না বাবা। এই গল্প তো অনেকবার শুনেছ, আবার কেন? আরেকবার শুনতে ইচ্ছা করছে। এই গল্প শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবে তো? হ্যাঁ যাব। তোমার মা ছিল খুব চমৎকার একটি মেয়ে। নিশা বাবার কথা শেষ হবার আগেই বলল, আর ছিল খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দরও ছিল। তখন আমি তাকে চিনি না। একদিন নিউ মার্কেটের বইয়ের দোকানে বই কিনতে গিয়েছি। একই দোকানে তোমার মাও গিয়েছে। টগর বলল, মার পরনে আসমানি রঙের একটা শাড়ি। হ্যাঁ, তার পরনে আসমানি রঙের শাড়ি ছিল। নিশা বলল, সে বই কিনতে গিয়েছে কিন্তু বাসা থেকে টাকা নিয়ে যায়নি। আনিস হেসে ফেলল। নিশা বলল, হাসছো কেন বাবা? তোমরা দুজনে মিলেই তো গল্পটা বলে ফেলছো, এই জন্যেই হাসি আসছে।
চলো আজ শুয়ে পড়া যাক, ঠান্ডা লাগছে। তারা আপত্তি করল না। বিছানায় নিয়ে শোয়ানো মাত্র ঘুমিয়ে পড়ল। অনেকদিন পর আনিস তার খাতা নিয়ে বসল। উপন্যাসটা যদি শেষ করা যায়। নিতান্তই সহজ সরল ভালোবাসাবাসির গল্প। অনেক দূর লেখা হয়ে আছে, কিন্তু আর এগোনো যাচ্ছে না। একেই বোধহয় বলে রাইটার্স ব্লক। লেখক চরিত্র নিয়ে ভাবতে পারেন, মনে মনে কাহিনী অনেক দূর নিয়ে যেতে পারেন, কিন্তু লিখতে গেলেই কলম আটকে যায়। যেন অদৃশ্য কেউ এসে হাত চেপে ধরে, কানে কানে বলে, না, তুমি লিখতে পারবে না। আজ রাত ৩টা পর্যন্ত জেগে ২ পৃষ্ঠা লিখল। ঘুমোতে যাবার আগে সেই ২ পৃষ্ঠা ছিঁড়ে কুচি কুচি করে ফেলল। পর্ব ৮। সকাল ১০টার উপর বাজে। খাবার টেবিলে ফরিদের নাস্তা সাজানো। ফরিদ নাস্তা খেতে আসছে না, সে বাগানে বসে আছে। তাকে দেখেই মনে হচ্ছে সারা রাত ঘুম হয়নি। অঘুমজনিত ক্লান্তির সঙ্গে সঙ্গে এক ধরনের চাপা উত্তেজনাও তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মিলিকে খবর পাঠানো হয়েছে। ফরিদ অপেক্ষা করছে মিলির জন্যে। মিলি ইউনিভার্সিটিতে যাবার জন্য তৈরি হয়েই নিচে নামল। মামার খোঁজে বাগানে গেল। কি ব্যাপার মামা? সারা রাত ঘুম হয়নি রে মিলি? তা তো তোমার খুব অসুবিধা হবার কথা না। প্রচুর ঘুম তোমার অ্যাকাউন্টে জমা আছে। বছর খানিক না ঘুমালেও কিছু হবে না। তোর কি খুব তাড়া আছে? হ্যাঁ আছে। 11টায় ক্লাস, এখন বাজে 10টা 10। আজকের ক্লাসটা না করলে হয় না? না হয় না। ব্যাপারটা কি বলে ফেলো। অদ্ভুত একটা আইডিয়া মাথায় চলে এসেছে। অন্ধকারে যেন একটা 1000 ওয়াটের বাতি জ্বলে উঠল। তাই নাকি? দুলাভাইয়ের মৎস্য ব্যাপারটা নিয়ে ভাবছিলাম, কি করে তাকে সাপোর্ট করা যায় এইসব ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়েই পড়েছি। হঠাৎ মাথার মধ্যে দপ করে 1000 পাওয়ারের বাতি জ্বলে উঠল। আমি ইউরেকা বলে লাফিয়ে উঠলাম। আইডিয়া পেয়ে গেলে? রাইট, আইডিয়া পেয়ে গেলাম। ছবি বানাবো। ছবি বানাবে মানে? দেশের মৎস্য সম্পদ নিয়ে একটা শর্ট ফিল্ম। মাছের জীবনের কথা বলতে পারিস। মাছদের জীবনের আনন্দ বেদনার কাব্য। ছবির নামও ঠিক করে ফেললাম। ছবির নাম হে মাছ। হে মাছ? হ্যাঁ, হে মাছ। এই ছবি যখন রিলিজ হবে তখন চারদিকে হইচই পড়ে যাবে। মৎস্য সমস্যার A to Z পাবলিক জেনে যাবে। দুলাভাই যা চাচ্ছিলেন তাই হবে, তবে অনেক তাড়াতাড়ি হবে। এক গুলিতে যুদ্ধ জয় যাকে বলে। ছবি যে বানাবে টাকা পাবে কোথায়? কোনো মহৎ কাজ কখনো টাকার অভাবে আটকে থাকে বল? মামা যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। একদিন ইউনিভার্সিটিতে না গেলে কি হয়? অনেক কিছু হয়। তুমি তোমার চিন্তা ভাবনা করতে থাকো, পরে শুনবো। ফরিদ সারা দুপুর দরজা বন্ধ করে বসে রইল। কাদেরের কাজ হলো কিছুক্ষণ পর পর চা এনে দেওয়া। ফরিদ কোথায় যেন পড়েছিল, তামাকের নিকোটিন ক্রিয়েটিভিটিতে সাহায্য করে। কাদেরকে দিয়ে সিগারেট আনানো হলো। সিগারেটের ধোঁয়া মাথা ঘোরা, বমিভাব এবং কাশি তৈরি ছাড়া অন্য কোনোভাবে সাহায্য করল না। দুপুরে ফরিদ কিছু খেলো না, শুধু একটা টোস্ট বিস্কিট আর 1/2 কাপ দুধ। কারণ ফুল স্টমাকে ক্রিয়েটিভ কাজ কিছু হয় না। জগতে বড় বড় ক্রিয়েটিভ কাজ করছে প্রতিভাবান ক্ষুধার্ত মানুষ। ক্ষুধার সঙ্গে প্রতিভার ঘনিষ্ঠ ক্ষুধার সাথে প্রতিভার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সন্ধ্যা নাগাদ হেমাস চিত্রনাট্যের খসড়া তৈরি হয়ে গেল। প্রথম পাঠক সৈয়দ মোহাম্মদ কাদের। ফরিদ বলল, কেমন বুঝছিস কাদের? কাদের গাঢ় স্বরে বলল, বোঝাবুঝির কিছু নাই মামা, ফাটাফাটি জিনিস হইছে। ক্লাইম্যাক্সগুলি কেমন এসেছে? কি ক্লাইম্যাক্সের কথা কই আর কাম কি মামা, ফলে পরিচয়। এই দেখেন শৈলের লোম খাড়া হয়ে গেছে। হাত দিয়ে দেখেন। ফরিদ হাত দিয়ে দেখল, যে কোনো কারণেই হোক কাদেরের গায়ের লোম সত্যি সত্যি খাড়া হয়ে আছে। কাদের? জি মামা। এখনো ফাইনাল করিনি, তবে মনে হচ্ছে তোকে একটা রোল দেব। কি কইলেন মামা? নৌকার হতদরিদ্র মাঝির ভূমিকা তোর পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাদের স্তম্ভিত। সে মূর্তির মতো বসে রইল, নড়াচড়া করতে পারল না। সোহান সাহেবের শরীর আজ বেশ ভালো। জ্বর নেই, ক্লান্তির ভাব ছাড়া তার কোনো শারীরিক অসুবিধাও নেই। তিনি যথারীতি বারান্দার তার ইজি চেয়ারে বসে আছেন। তার কোলে বিশাল খাতা, যার মলাটে লেখা মৎস্য সমস্যা। আজ আবার মৎস্য সমস্যা নিয়ে বসেছেন। বাংলাদেশের মাছের পূর্ণতালিকা এখনো তৈরি হয়নি। ছোট প্রজাতির মাছগুলির এক এক অঞ্চলে এক এক নাম। এও এক যন্ত্রণা। রহিমার মা সোহান সাহেবের সামনে বসে আছে, মাছের নাম বলছে। বেশ কিছু নাম সোহান সাহেব তার কাছ থেকে পেয়েছেন। কি নাম বললে? দারকিনি মাছ। দারকিনি মাছ? সত্যি সত্যি এই নামে কোনো মাছ আছে, না বসে বসে বানাচ্ছ? দার কাকের কথা জানি, দারকিনি তো কখনো শুনিনি। আছে, আপনি লেহেন পিতল্লা মাছ। পিতল্লা মাছ? জি।
সেটা কেমন? খুব ছোট, লেজ আছে। ফাজলামি করছো নাকি রহিমার মা? লেজ তো সব মাছেরই আছে। এমন কোনো মাছ আছে যার লেজ নেই? থাকতেও পারে। আল্লাহর কুদরতের তো কোনো সীমা নেই। আচ্ছা, তুমি এখন যাও। নামটা লাগছেন তো পিতল্লা মাছ। পিতলের লাহান রং, এই কারণে নাম পিতল্লা মাছ। সোহান সাহেব পিতল্লা মাছ লিখলেন, তবে ব্রাকেটে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলেন। আনিসকে দোতলার সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল, তার সঙ্গে টগর এবং নিশা। আনিস হাসি মুখে বলল, সালাম আলাইকুম স্যার। টগর এবং নিশাও সঙ্গে সঙ্গে বলল, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার। যাচ্ছ কোথায় আনিস? কোথাও না, ওদের নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। আপনি কি করছেন? আমি মাছের নাম লিখছি। তোমাকে বলেছিলাম না মৎস্য সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমাদের দেশ হচ্ছে মাছের দেশ, অথচ মাছের কি ভয়াবহ আকাল। তা তো বটেই। 2 মিনিট দাঁড়াও তো আনিস, আমি নামগুলি তোমাকে পড়ে শোনাচ্ছি, দেখো কোনো নাম বাদ পড়েছে কিনা। সোহান সাহেব পড়তে শুরু করলেন। রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, চিতল, বোয়াল, কালীবাউস, নানিদ, চিংড়ি, কই, মাগুর, শিং, পুঁটি, শোল, মহাশোল, রিঠা, ভেটকি, ট্যাংরা, খৈলসা, কাইক্কা, পাবদা, লাটি, বাতাসি, আইড়, বাইম, তোপসে, নলা, ফৈল্লা, দারকিনি, পিতল্লা। কিছু কি বাদ পড়লো আনিস? আনিস কিছু বলার আগেই নিশা বলল, ইলিশ বাদ পড়েছে স্যার। সুবহান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। সত্যি সত্যি ইলিশ বাদ পড়েছে? এটা কি করে হলো? আসল মাছটাই বাদ পড়ে গেল? সুবহান সাহেব ক্ষীণস্বরে বললেন, এটা কেমন করে হলো আনিস? এত বড় ভুল কি করে করলাম? আনিস হাসি মুখে বলল, এটা কোনো বড় ভুল না, খুবই সাধারণ ভুল, যা আমরা সবসময় করি। যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে ভালোবাসা সবসময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না, মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা। ঠিকই বলেছ আনিস। স্যার যাই, আসসালামু আলাইকুম। তিনি জবাব দিলেন না। টগর বলল, স্যার যাই, আসসালামু আলাইকুম। নিশাও বলল, স্যার যাই, আসসালামু আলাইকুম। সোহান সাহেব হেসে ফেললেন। হঠাৎ তার কাছে মনে হলো এই পৃথিবী বড়ই আনন্দের স্থান। এই পৃথিবীতে বাস করতে পারার সৌভাগ্যের জন্য তিনি নিজের প্রতি খানিক ঈর্ষা অনুভব করতে লাগলেন। খাবার টেবিলে হে মাছের চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। খেতে বসেছে মিলি এবং ফরিদ। মিলির চিত্রনাট্য বিষয়ে কথাবার্তা শোনার আগ্রহ নেই, কিন্তু ফরিদ শোনাবেই। ফরিদ গম্ভীর গলায় বলছে, সব মিলিয়ে চরিত্র হচ্ছে 4টি। ছেলে, ছেলের স্ত্রী, খেয়া নৌকার মাঝি এবং একটা চোর। মিলি বলল, মাছ নিয়ে ছবি, এর মধ্যে আবার চোর কেন? পুরোটা না শুনেই কথা বলিস, এটাই হচ্ছে তোর বড় সমস্যা। চোরের প্রয়োজন আছে বলেই চোর আছে। একটা হাই ড্রামা স্টোরি, এখানে টেনশন বিল্ড আপ করতে চোর লাগবে। জেলের নিজস্ব কোনো নৌকা নেই, সে খেয়া নৌকায় করে মাছ মারতে বের হয়েছে। সেই নৌকায় বসে আছে একজন চোর। ওপেনিং শটে নৌকা দেখা যাচ্ছে। দিনের অবস্থা ভালো না, ঢেউ উঠেছে, নৌকা টালমাটাল করছে। ফার্স্ট ডায়লগ জেলে দিচ্ছে। ক্যামেরা জুম করে জেলের মুখে চলে গেল। মিলি, শুনছিস তো কি বলছি? হ্যাঁ শুনছি। জেলে বলল, ও মাঝি ভাই, এখন গীত গান। মাঝি বলল, পেটে যদি ভাত না থাকে গীত আইব কেমনে? জেলে বলল, কথা সত্য, নদীতে নাই মাছ। তখন হঠাৎ কি মনে করে যেন মাঝি গান ধরল, ও আমার সোনা বন্ধুরে, ও আমার রসিয়া বন্ধুরে। এই গানের সঙ্গে সঙ্গে জাল ফেলা হবে। ক্যামেরার মাঝির মুখ থেকে কাট করে চলে যাবে জালে, সেখান থেকে কাট করে পানিতে, কাট করে লং শটের নৌকা, কাট মিড ক্লোজ আপে তোর মুখ। আমার মুখ মানে? ছেলের স্ত্রীর ভূমিকায় তুই অভিনয় করছিস। দুঃখ অভাব অনটনে পর্যদস্ত বাংলায় শাশ্বত নারী, হৃদয়ে মমতার সমুদ্র, পেটে ক্ষুধার অগ্নি। মামা, তোমার এসব ঝামেলায় কিন্তু আমি নেই। আমি কি বাইরে থেকে আর্টিস্ট আনবো নাকি? নিজেদেরই কাজ করতে হবে। আমি পৃথিবীকে দেখিয়ে দেব অভিনয়ের অজানে না এমন মানুষ দিয়েও ছবি হয়, এবং ক্লাস ছবি হয়। ডায়লগ মুখস্থ করে ফেলবি, পরশু থেকে রিহার্সাল। মিলি বিরক্ত গলায় বলল, তোমার এই পাগলামের কোনো মানে হয় মামা? মুখে বললেই ছবি হয়ে যাবে, টাকা পয়সা লাগবে না? আমার কি টাকা পয়সার অভাব? তুলো ভাইয়ের কাছে আমার কত টাকা জমা আছে তুই জানিস? প্রয়োজন হলে মগবাজারের বাড়ি বিক্রি করে দেব। মটকা বাদ, হাতিকা দাঁত, একবার যখন বলে ফেলেছি।
হবে না, শুধু শুধু আগেই টের পেয়ে গেছিস শেষ পর্যন্ত কিছু হবে না। জীবন সম্পর্কে এমন পেসিমিস্টিক ভিউ রাখবি না, মনটাকে বড় কর। আর কে কে অভিনয় করছে তোমার ছবিতে? এখনো ফাইনাল হয়নি, ডাক্তার ছোকরাকে বলে দেখব। আর দেখি নতুন ভাড়াটে আনিস রাজি হয় কিনা। ওরা ছবিতে অভিনয় করবে কেন? শিল্পের প্রতি মমতাবোধ থেকে করবে, মহৎ কাজে শরিক হবার স্পিরিট থেকে করবে। আনিস ছোকরাকে আজ রাতেই ধরব। মিলি তাকিয়ে আছে মামার দিকে, সে যে খুব উৎসাহ বোধ করছে তা মনে হচ্ছে না। আনিস আছো নাকি? আনিস দরজা খুলল। ফরিদকে দেখে অবাক হলেও ভাবভঙ্গিতে তার কোনো প্রকাশ হলো না। সে হাসি মুখে বলল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি করে বললাম, কিছু মনে করনি তো? আমি মিলির মামা। জি, আমি জানি। আসুন, ভেতরে আসুন। ভেতরে যাব না, কাজের কথা সেরে চলে যাব। খুব ব্যস্ত, ছবির স্ক্রিপ্ট করছি, মাছ নিয়ে শর্ট ফিল্ম বানাচ্ছি। নাম হচ্ছে হে মাছ। তাই নাকি? হ্যাঁ, তাই। এখন কথা হচ্ছে, তুমি কি ছবিতে অভিনয় করবে? একগাদা কথা বলার দরকার নেই, বলো হ্যাঁ কিংবা না। আনিস হকচকিয়ে গেল। কেউ তাকে অভিনয়ের জন্য ডাকতে পারে তা তার মাথায় কখনো আসেনি। ফরিদ বলল, আমার ছবিতে একটা চোরের ক্যারেক্টার আছে, এই জন্যই তোমার কাছে আসা, নয়তো আসতাম না। তোমার চেহারায় একটা চোর চোর ভাব আছে। আনিস হতভম্ব হয়ে বলল, আমার চেহারায় চোর চোর ভাব আছে? হ্যাঁ আছে। আনিস বিস্মিত গলায় বলল, নিজের সম্পর্কে আজে বাজে কথা অনেক শুনেছি, কিন্তু আমার চেহারা চোরের মতো এটাই প্রথম শুনলাম। সত্যি কথা আমি পেটে রাখতে পারি না, বলে ফেলি। তুমি আবার কিছু মনে করনি তো? জি না, কিছু মনে করিনি। অভিনয় করবে না করবে না? করব। এই জীবনে অনেক কিছুই করেছি, অভিনয়টাই বা বাদ থাকবে কেন? ফরিদ দৃষ্টচিত্তে নেমে এলো। এখন ডাক্তার ছোকরা রাজি হলেই কাজ শুরু করা যায়। তবে ছোকরার ব্রেইন বলে কিছু নেই, তার কাছ থেকে অভিনয় আদায় করা কষ্ট হবে। বেটা হয়তো রাজিও হতে চাইবে না। ফরিদের ধারণা ডাক্তার এবং ইঞ্জিনিয়ার এই দুই সম্প্রদায় অভিনয় করার প্রতি খুব উৎসাহী নয়। আজ রাতেই ব্যাপারটা ফয়সালা করে ফেললে কেমন হয়? ফরিদ কাদেরকে পাঠালো মনসুরকে ডেকে আনতে। মনসুর সঙ্গে সঙ্গে চলে এলো। মনে হলো যেন কাপড় পরে এ বাড়িতে আসার জন্য তৈরিই হয়েছিল। মনসুরের সঙ্গে ফরিদের নিম্নলিখিত কথোপকথন হলো। ফরিদ, তোমাকে একটি বিশেষ কারণে ডেকেছি। অসুখ বিসুখের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মনসুর, জি বলুন। ফরিদ, আচ্ছা, স্ত্রী হিসেবে মিলি কি তোমার জন্য মানানসই হবে বলে মনে হয়? মিলি আবার একটু বেটে, ভেবে চিনতে বলো। মনসুর, তোতলাতে তোতলাতে, উম, জি জি মামা, অবশ্যই হবে। বেটে কি? বেটে কি বলছেন? পারফেক্ট হাইট। মানে আমার ধারণা মানে ফরিদ, মিলির স্বামী হিসেবে নিজেকে মানিয়ে নিতে পারবে? মনসুর, অবশ্যই পারবো, 100 বার পারবো। ফরিদ, তাহলে কাল থেকে রিহার্সাল শুরু করে দাও। মনসুর, কিসের রিহার্সাল? ফরিদ, মিলি করবে জেলের স্ত্রীর ভূমিকা আর তুমি হচ্ছ জেলে। মনসুর, আমি মামা কিছুই বুঝতে পারছি না। ফরিদ, ছবি বানাচ্ছি, শর্ট ফিল্ম, সেখানে তোমার ভূমিকা হচ্ছে অভাব অনটনে পর্যুদস্ত জেলে, আর মিলি তোমার স্ত্রী। মনসুর, ছবির কথা বলছেন? ফরিদ, অফকোর্স ছবির কথা বলছি, তুমি কি ভেবেছিলে? মনসুর, এক গ্লাস ঠান্ডা পানি খাবো। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে মনসুর ক্ষীণস্বরে বলল, মিস মিলি কি আমার সঙ্গে অভিনয় করতে রাজি হবেন? সে তো রাজি হয়েই আছে। তাই নাকি? আরেক গ্লাস পানি খাবো। মনসুর দ্বিতীয় গ্লাস পানি খেয়ে কাপা কাপা গলায় জানালো যে সে অতি আগ্রহের সঙ্গে মিস মিলির সঙ্গে অভিনয় করবে। তুমি আগে অভিনয় করেছ? জি না। অসুবিধা হবে না, আমি শিখিয়ে দেব। অভিনয় কঠিন কিছু না। চাল ফেলতে জানো? জি না। শিখে নেবে। জি আচ্ছা। মাথাটা কাল পরশু কামিয়ে ফেলো। ডাক্তার হকচকিয়ে গেল। ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, কি কি বললেন মামা? মাথাটা কামিয়ে ফেলতে বললাম। জেলেদের মাথায় থাকে কদম ছাড় চুল, মাথা না কামালে ওই জিনিস পাবো কোথায়? কোনো অসুবিধা আছে? জি না, কোনো অসুবিধা নেই, আপনি যা বলবেন তাই করব। ভেরি গুড। অভিনয় নিয়ে মিস মিলির সঙ্গে কি একটু কথা বলতে পারি? ফরিদ বিরক্ত হয়ে বলল, তার সঙ্গে আবার কি কথা? সে অভিনয়ের জানে কি? যা জানতে চাইবে আমাকে প্রশ্ন করলেই জানবে। ডাক্তার বলল, জি আচ্ছা।